নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি টিটেড পেপার 2 এর জন্য পলিটিক্যাল সায়েন্স থেকে বাছাই করা 30 কোয়েশ্চেন্স এই ভিডিওতে তুলে ধরছি। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে ভারতের লোকসভার স্পিকার হলেন। তো মনে রাখবেন, ভারতের লোকসভার স্পিকার যিনি, উনি কি, আমরা অপশনগুলো যদি একবার দেখে নিই তাহলে লেখা আছে মনোনীত, নিযুক্ত, নির্বাচিত নাকি উপরের কোনোটিই নয়। তো দেখুন, ভারতের লোকসভার স্পিকার যিনি, তিনি কিন্তু নির্বাচিত, অর্থাৎ নির্বাচনের মাধ্যমেই কিন্তু তিনি নিযুক্ত হয়ে থাকেন। ঠিক আছে, তো মনে রাখবেন ভারতের লোকসভার স্পিকার হলেন নির্বাচিত। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রথম স্পিকার যার বিরুদ্ধে লোকসভায় অবিশ্বাসের একটি প্রস্তাব এসেছিল। তো প্রথম স্পিকার যার বিরুদ্ধে লোকসভায় অবিশ্বাসের একটি প্রস্তাব এসেছিল, অপশনগুলো যদি দেখি আমরা, বি আর ঝাকড়, জিবি মবলঙ্কার, হুকুম সিং, কে এস হেগড়ে। তো মনে রাখবেন, এখানে যার বিরুদ্ধে প্রথম অবিশ্বাসের অভিযোগ এসেছিল তিনি এমন একজন স্পিকার, ওনার নাম হলো জিবি মবলঙ্কার, অর্থাৎ বি নাম্বার। এখানে মাভালঙ্কার হয়ে গেছে, একটু কারেকশন করে নেবেন, মবলঙ্কার হবে এটা সঠিক। ঠিক আছে, জিবি মবলঙ্কারের বিরুদ্ধে প্রথম কিন্তু তিনি স্পিকার, প্রথম স্পিকার যার বিরুদ্ধে অবিশ্বাসের অভিযোগ এসেছিল। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কাউন্সিল অফ স্টেটের সদস্যের মেয়াদ কত? কাউন্সিল অফ স্টেটের সদস্যের মেয়াদ কত বছর? 3 বছর, 5 বছর নাকি 6 বছর নাকি 2 বছর? তো অবশ্যই মনে রাখবেন, এখানে সঠিক যে আনসারটা হবে সেটা হবে 6 বছর। কাউন্সিল অফ স্টেটের সদস্যদের মেয়াদ কিন্তু 6 বছর হয়ে থাকে। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান হলেন। রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান উপরাষ্ট্রপতি নাকি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি স্পিকার? তো মনে রাখবেন, রাজ্যসভার প্রাক্তন যিনি চেয়ারম্যান হয়ে থাকেন উনি হলেন উপরাষ্ট্রপতি। ঠিক আছে, উপরাষ্ট্রপতি হলো এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। রাজ্যসভার প্রাক্তন চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি। তারপর 5 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি, যেখানে বলা হচ্ছে ট্যাক্সের মাধ্যমে এবং সরকারি ব্যবসা পরিচালনার জন্য অন্যান্য প্রাপ্তিগুলি দিয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রাপ্ত সমস্ত রাজস্ব জমা দেওয়া হয়। ঠিক আছে, তো বলা হয়েছে ট্যাক্সের মাধ্যমে এবং সরকারি ব্যবসা পরিচালনার জন্য অন্যান্য প্রাপ্তিগুলি দিয়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রাপ্ত সমস্ত রাজস্ব জমা দেওয়া হয়। সেটা কোথায় জমা দেওয়া হয়? ভারতের কন্টিজেন্সি ফান্ডে নাকি পাবলিক অ্যাকাউন্টে নাকি ভারতের একীভূত তহবিলে নাকি আমানত এবং অগ্রিম তহবিল নাকি ভারতের একীভূত তহবিল নাকি পাবলিক অ্যাকাউন্ট নাকি ভারতের কন্টিজেন্সি ফান্ড? তো এখানে সঠিক যে অপশন হবে সেটা হবে অপশন সি, ভারতের একীভূত তহবিলে কিন্তু ওই টাকাটা জমা করা হয়। ঠিক আছে, তারপর আমরা 6 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইন 1989 এর অধীনে নিচের কোনটি নিষিদ্ধ করা হয়েছে? ঠিক আছে, তো বলছে তফসিলি জাতি ও তফসিলি উপজাতি আইন 1989 এর অধীনে নিচের কোনটি নিষিদ্ধ করা হয়েছে? অগ্রিম জামিন নাকি পোস্ট গ্রেফতার জামিন নাকি প্রবেশনের লাভ না উপরের সবগুলি? তো এখানে যেটা নিষিদ্ধ করা হয়েছে সেটা হলো অগ্রিম জামিন। অগ্রিম জামিন যেটা, সেটা নিষিদ্ধ করা হয়েছে। তারপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতে নিরাময়ের আর্জি কোন আর্টিকেলের আওতায় সুপ্রিম কোর্টে দায়ের করা যেতে পারে? ভারতের নিরাময়ের আর্জি কোন আর্টিকেলের আওতায় সুপ্রিম কোর্টে দায়ের করা যেতে পারে? তো সেটা হলো আর্টিকেল 142। আর্টিকেল 142-তে ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করা যেতে পারে নিরাময়ের আর্জি। ঠিক আছে, তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে যখন একই ব্যক্তি 2 বা ততোধিক রাজ্যের সরকার হিসাবে নিযুক্ত হন, যখন একই ব্যক্তি 2 বা ততোধিক রাজ্যের সরকার হিসাবে নিযুক্ত হন, তখন রাজ্যপালকে প্রদেয় অর্থ ও ভাতা হবে। তখন রাজ্যপালকে, যখন একই ব্যক্তি যিনি একটা রাজ্যের মধ্যে সরকার হিসাবে নিযুক্ত রয়েছেন এবং অন্য রাজ্যেও কিন্তু তিনি সরকার হিসাবে নিযুক্ত রয়েছেন, তখন রাজ্যপালকে প্রদেয় অর্থ ভাতা হবে। সেটা রাজ্যপালের ইচ্ছা প্রকাশের অনুসারে নাকি রাষ্ট্রপতির সিদ্ধান্ত হিসাবে নাকি স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত অনুসারে নাকি রাষ্ট্রপতির নির্ধারিত আদেশ অনুসারে, এই অনুপাতে রাজ্যের মধ্যে বরাদ্দ করা হবে। তো এখানে সঠিক যে আনসার হবে সেটা হবে
রাষ্ট্রপতির নির্ধারিত আদেশ অনুসারে এই অনুপাতে রাজ্যের মধ্যে বরাদ্দ করা হবে। অপশন ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সাধারণ সিভিল কোড প্রাপ্ত ভারতের একমাত্র রাজ্য কোনটি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন সেটা। ভারতের সিভিল কোড প্রাপ্ত ভারতের একমাত্র রাজ্য কোনটি? সেটা কি জম্মু ও কাশ্মীর, নাকি মিজোরাম, নাকি নাগাল্যান্ড, নাকি গোয়া? তো এখানে সঠিক যে আনসারটা হবে সেটা হবে গোয়া। গোয়া হলো ভারতের সিভিল কোড প্রাপ্ত ভারতের একমাত্র রাজ্য। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে নিম্নলিখিত কোনটি কোনো ও রাজ্যের হাইকোর্টের প্রধান এখতিয়ার নয়? তো নিম্নের কোনটা বলেছে হাইকোর্টের প্রধান এখতিয়ার নয়? আমরা অপশনগুলো যদি দেখি, রয়েছে উপদেষ্টা এখতিয়ার, নাকি মূল এখতিয়ার, নাকি তদারকির এখতিয়ার, নাকি আপিলের এখতিয়ার। তো এখানে উপদেষ্টা এখতিয়ার যেটা, সেটা কিন্তু রাজ্যের হাইকোর্টের প্রধান এখতিয়ারভুক্ত নয়। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সংবিধানের 6 নং তফসিলের বিধানগুলি নিচের কোন রাজ্যে নেই? তো সংবিধানের 6 নং তফসিলের যে সমস্ত বিধান বা যে সমস্ত রুলস রেগুলেশন মেনশন করা রয়েছে সেগুলো কোন রাজ্যে নেই? তো এখানে আমরা অপশনগুলো যদি দেখি, তাহলে এখানে আসাম রয়েছে, মেঘালয় রয়েছে, ত্রিপুরা এবং মণিপুর রয়েছে। তো এখানে সংবিধানের 6 নং তফসিলে যে বিধানগুলো দেওয়া হয়েছিল সেটা কিন্তু মণিপুর রাজ্যে কিন্তু রাজ্যের জন্য নয়, বা মণিপুর রাজ্যে এই সমস্ত বিধান নেই। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে গণতন্ত্রের সর্বোত্তম গুণের মধ্যে নিহিত যে এক গুণ রয়েছে একে কার্যকলাপ বলা হয়। তো এই যে গুণ বা একে যে কার্যকলাপ হিসাবে চিহ্নিত করা হয়, সেখানে আমরা অপশনগুলো যদি দেখি, সাধারণ নারী পুরুষের বুদ্ধিমত্তা ও চরিত্র, নির্বাহী নেতৃত্ব শক্তিশালী করার উপায়, নাকি গতিশীলতা এবং দৃষ্টিসহ একটি ভালো ব্যক্তি, নাকি দলের নিবেদিত কর্মীদের একটি দল। তো গণতন্ত্রের সর্বোত্তম গুণের মধ্যে নিহিত যে কার্যকলাপ, সেটাকে আমরা যদি দেখি, সেটা সঠিক আনসার হবে কি সাধারণ নারী পুরুষের বুদ্ধিমত্তা ও চরিত্র। অপশন এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। এটা হলো গণতন্ত্রের সর্বোত্তম গুণ। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতীয় প্রজাতন্ত্রে সংবিধানের কোন অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার কথা বলা হয়েছে? খুব ইম্পর্টেন্ট, টিটেট পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মাথায় রাখবেন। ভারতীয় প্রজাতন্ত্রে সংবিধানের কোন অনুচ্ছেদে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার কথা বলা হয়েছে? তো সেটা কিন্তু বলা হয়েছিল অনুচ্ছেদ 21-এ। ভারতের অনুচ্ছেদ কি? সংবিধানের অনুচ্ছেদ 21-এ বা আর্টিকেল 21-এ কিন্তু এরকমটা বলা হয়েছিল যে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার কথা বলা হয়েছিল। এবার আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিম্নরূপ। তো ভারতের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রয়েছে সেটা কী রূপ রয়েছে? মৌলিক অধিকার, নাকি মৌলিক কর্তব্য, নাকি রাজ্য নীতি নির্দেশিকামূলক, নাকি নির্বাচন কমিশন আইন? তো সেটা কিন্তু রয়েছে অপশন সি, যেটা রাজ্য নীতি নির্দেশিকা মূলক। ঠিক আছে, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা রয়েছে রাজ্য নীতি নির্দেশিকা মূলক। খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটাও, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের 87 নং অনুচ্ছেদে ড্যাশ সংসদে সম্বোধন করেছেন। ঠিক আছে, তো অপশনগুলো যদি দেখি আমরা, সংসদের উভয় সদনের যৌথ সভায়, লোকসভায় বসার ক্রম, নাকি রাজ্যসভার বৈঠক, নাকি সংসদের দুটি সদনের একত্রিত হওয়া। তো এখানে সংসদের দুটি সদনের একত্রিত হওয়া হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে মধ্যপ্রদেশের কোন নেতা নেহেরুর মন্ত্রিসভায় প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন? তো মধ্যপ্রদেশের কোন নেতা যিনি কিনা নেহেরুর মন্ত্রিসভায় প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে তার দায়িত্ব কিংবা তার ভূমিকা পালন করেছিলেন? তো আমরা অপশনগুলো যদি দেখি, অপশন এতে রয়েছে প্রকাশ চন্দ্র শেট্টি, রবিশঙ্কর শুক্লা, কৈলাস নাথ কাটজু এবং অপশন ডিতে রয়েছে দ্বারকানাথ মিশ্র। তো এখানে যে সঠিক যে আনসারটা হবে এই কোয়েশ্চেনের এগেনস্টে, সেটা হবে কৈলাসনাথ কাটজু, যিনি কিনা প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন। ঠিক আছে, এবার
আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে রাজস্থান রাজ্যে কয়টি লোকসভা আসন বরাদ্দ করা হয়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন রাজস্থান রাজ্যে কয়টি লোকসভা আসন বরাদ্দ করা হয়, সেটা হলো 25 লোকসভা আসন কিন্তু বরাদ্দ করা হয়। তারপর 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ব্যয়ের প্রাক্কলন রূপে ভারতের সংসদে জমা দেওয়া হয়। ব্যয়ের প্রাক্কলন রূপে ভারতের সংসদে কি জমা দেওয়া হয়? একক তহবিল, অপশন এ। অপশন বিতে অতিরিক্ত অনুদান, অপশন সি যেখানে বলা হয়েছে পরিপূরক অনুদান, এবং অপশন ডিতে রয়েছে অনুদানের দাবি। তো ব্যয়ের প্রাক্কলন রূপে ভারতের সংসদে যেটা জমা দেওয়া হয় সেটা হলো অনুদানের দাবি, কিন্তু ভারতের কি সংসদে জমা দেওয়া হয়। ঠিক আছে, ভারতের সংসদে জমা দেওয়া হয়। তারপর 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের বিচারিক পর্যালোচনা বলতে বোঝায়। ভারতের বিচারিক যে পর্যালোচনা সেটা বলতে আমরা কি বুঝে থাকি? অপশন এতে রয়েছে আইন ও নির্বাহী আদেশের সাংবিধানিকতা ঘোষণা করার জন্য বিচার বিভাগের ক্ষমতা। অপশন বিতে রয়েছে আইনসভা কর্তৃক আইনসভা দ্বারা প্রণীত আইনগুলির প্রজ্ঞাকে প্রশ্ন করার ক্ষমতা। অপশন সিতে রয়েছে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি জানার আগে বিচার বিভাগের সমস্ত আইন সংক্রান্ত আইন পর্যালোচনা করার ক্ষমতা। অপশন ডিতে রয়েছে বিচার বিভাগের ক্ষমতা তার অনুরূপ বা বিভিন্ন ক্ষেত্রে পূর্বের প্রদত্ত নিজস্ব রায়কে পর্যালোচনা করার ক্ষমতা। তো এখানে যে সঠিক আনসার যেটা হবে সেটা হবে অপশন এ, আইন ও নির্বাহী আদেশের সাংবিধানিকতা ঘোষণা করার জন্য বিচার বিভাগের ক্ষমতা। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের উচ্চতর চেম্বার অফ স্টেট আইনসভাগুলি কোনটি? ভারতের উচ্চতর চেম্বার অফ স্টেট আইনসভাগুলি কোনটি? খুব ইম্পর্টেন্ট এবং ইউনিক অনেকটাই কোয়েশ্চেনটা, অবশ্যই সেটা মনে রাখবেন। ভারতের উচ্চতর চেম্বার অফ স্টেট আইনসভাগুলি কোনটি? সেটা কি বিধান পরিষদ, নাকি বিধানসভা, নাকি গভর্নর অফিস, নাকি এগুলির মধ্যে কোনোটাই নয়? তো এখানে সঠিক যে আনসারটা হবে সেটা হবে ভারতের উচ্চতর চেম্বার অফ স্টেট আইনসভাগুলি হলো বিধান পরিষদ। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে রাজ্য গভর্নরদের সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? অর্থাৎ রাজ্যে যে সমস্ত গভর্নর রয়েছে তাদের সম্পর্কে নিচের কোনটা সত্য নয়? ঠিক আছে, অপশন ও এতে বলেছে তিনি রাজ্য বিধানসভার অংশ, তিনি মৃত্যুদণ্ডের শাস্তি ক্ষমা করতে পারেন, তিনি রাজ্য হাইকোর্টের বিচারক নিয়োগ করেন না। অপশন ডিতে রয়েছে তার কোনো জরুরি ক্ষমতা নেই। তো এখান থেকে আমরা যে সঠিক উত্তরটা বেছে নেব সেটা নেব অপশন বি, তিনি মৃত্যুদণ্ডের শাস্তি ক্ষমা করতে পারেন। তিনি মৃত্যুদণ্ডের শাস্তি ক্ষমা করতে পারেন, এটা কিন্তু একমাত্র রাষ্ট্রপতির হাতেই রয়েছে। এখানে কি বিধানসভার কি বললাম, গভর্নরের কিন্তু এমন কোনো অধিকার তাকে প্রদান করা হয়নি। শুধুমাত্র রাষ্ট্রপতির ক্ষেত্রে ভারতের যে সকল রাষ্ট্রপতি রয়েছেন তারাই কিন্তু, তাদের হাতেই কিন্তু এই ক্ষমতাটা ন্যস্ত করা হয়েছে। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতির হাতেই কিন্তু এই ক্ষমতাটা ন্যস্ত রয়েছে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে মুখ্যমন্ত্রীকে কোনো রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেন? খুব ইম্পর্টেন্ট, আপকামিং টিটেড পেপার 2 এর জন্য অবশ্যই সেটা মনে রাখবেন। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে মুখ্যমন্ত্রীকে কোনো রাজ্যের রাজ্যপাল নিয়োগ করেন? তো কোনো রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিয়োগ করতে পারেন, সেটা কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? সেটা হলো অনুচ্ছেদ 164, অর্থাৎ আর্টিকেল 164-এ এটা মেনশন করা রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই আপনারা মনে রাখবেন এবং আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। এবার আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে সুপ্রিম কোর্ট যখন কোনো ব্যক্তি বা কোনো সংস্থাকে দায়িত্ব পালনের জন্য রিট দেয় তখন তাকে বলা হয়। তো সুপ্রিম কোর্ট যখন কোনো ব্যক্তি কিংবা কোনো ধরনের সংস্থাকে তার দায়িত্ব পালনের জন্য যে রিট দেয় তখন তাকে কি বলা হয়? আমরা অপশনগুলো যদি দেখি, সেখানে বলা হয়েছে সেরটিওয়ারি, ম্যান্ডামুস, কু ওয়ার্ডান্ট এবং হাবায়েস কর্পাস। ঠিক আছে, তো এখানে যে সঠিক আনসারটা হবে সেটা হবে ম্যান্ডামুস কিন্তু বলা হয়ে থাকে। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের আওতায় কেন্দ্র কর্তৃক কর আদায় করা হয় তবে রাজ্যগুলি সংগ্রহ ও বরাদ্দ করে? তো ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের আওতায় কেন্দ্র কর্তৃক কর আদায় করা হয়
তবে রাজ্যগুলি সংগ্রহ বরাদ্দ করে সেটা কিন্তু আর্টিকেল 268 অর্থাৎ অনুচ্ছেদ 268-তে এমনটা মেনশন করা রয়েছে। এবার আমরা মুভ করছি 25 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ভারতের সংবিধানের 352 অনুচ্ছেদের অন্তর্গত ভারতের কোনো অংশের সুরক্ষা হুমকি দেওয়া হলে জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে যুদ্ধকালীন সময়ে, বাহ্যিক আগ্রাসনে, নাকি সশস্ত্র বিদ্রোহে, নাকি অভ্যন্তরীণ অশান্তি। নিচে বর্ণিত কোড থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। তো এখানে সঠিক যে আনসারটা হবে 1, 2 এবং 3, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার। 1, 2 এবং 3। 1-এ কি বলেছে? যুদ্ধকালীন পরিস্থিতি, এবং আর 2-তে বলেছে বাহ্যিক আগ্রাসন, এবং 3-তে বলেছে সশস্ত্র বিদ্রোহ। এই অবস্থাতে কিন্তু জরুরি অবস্থা ঘোষণা করা যেতে পারে। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে সাধারণত ভারতে ফিনান্স কমিশন প্রতি 5 বছরের জন্য নিযুক্ত হয়। তো সাধারণত ভারতে ফিনান্স কমিশন প্রতি 5 বছরের জন্য নিযুক্ত হয়, আমরা সেটা জানি। এবং অপশনগুলো যদি দেখি, সেখানে বলা হয়েছে রাজ্যগুলির আর্থিক অবস্থান নির্ধারণ করার জন্য, নাকি কেন্দ্রীয় সরকারের আর্থিক অবস্থান নির্ধারণ করার জন্য, নাকি কেন্দ্রীয় সরকারের আর্থিক সংস্থান নির্ধারণ করার জন্য, নাকি অপশন ডিতে রয়েছে কেন্দ্রীয় সরকারের অনুদান এবং রাজস্বতে রাজ্যের অংশ নির্ধারণ করা। তো এখানে যে সঠিক আনসার যেটা হবে সেটা হবে অপশন ডি, কেন্দ্রীয় সরকারের অনুদান এবং রাজস্বতে রাজ্যের অংশ নির্ধারণ করা। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পরিকল্পনা কমিশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তো পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল কি? এটা রাষ্ট্রপতির দ্বারা অধ্যাদেশ জারি করা, নাকি সংসদ দ্বারা আইন প্রণয়ন করা, নাকি কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি বিশেষ প্রস্তাব পাশ হয়, এগুলির মধ্যে কোনোটাই নয়। তো এখান থেকে আমরা সঠিক যে অপশনটা বেছে নেব সেটা হবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি বিশেষ প্রস্তাব পাশ হয়। তো এই অপশন সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। ঠিক, এবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রশাসনিক সংস্থার কমিশন 1967 প্রথমবারের মতো লোকপাল ও লোকায়ুক্ত স্থাপনের জন্য সুপারিশ করেছিল, যার নেতৃত্বে ছিল। তো যার নেতৃত্বে ছিল মোরারজি দেশাই, নাকি কে সন্তানাম, নাকি চৌধুরী চরণ সিংহ, নাকি বাবু জগজ্জীবন রাম। তো এখানে সঠিক যে আনসারটা হবে সেটা হবে মোরারজি দেশাই। এবার আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনারকে তার অফিস থেকে সরানো যেতে পারে। অর্থাৎ প্রধান যে নির্বাচন কমিশনার রয়েছে তাকে তার অফিস থেকে সরানো যেতে পারে কিসের ভিত্তিতে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, মন্ত্রিসভার বিধান, নাকি প্রমাণিত অসদাচরণের ভিত্তিতে সংসদের উভয় সভায় সংখ্যাগরিষ্ঠ 2/3 সদস্য। তো প্রধান নির্বাচন কমিশনারকে তার অফিস থেকে সরানো যেতে পারে যদি তার বিরুদ্ধে কোনো অসদাচরণের ভিত্তিতে সংসদের উভয় সংখ্যাগরিষ্ঠ 2/3 সদস্যের কি হয়? সমর্থ থাকে। ঠিক আছে, তবেই কিন্তু তাকে তার অফিস থেকে সরানো যেতে পারে। তো অপশন ডি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ডক্টর বি.আর. আম্বেদকর নিচের কোন দল গঠন করেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন, এবং আসলেও আসতে পারে এই কোয়েশ্চেনটা, অবশ্যই মনে রাখবেন। ডক্টর বি.আর. আম্বেদকর নিচের কোন দল গঠন করেছিলেন? সেটা ভারতের কৃষক ও শ্রমিক দল, নাকি সর্বভারতীয় তফসিলি জাতি ফেডারেশন, নাকি ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি। তো নিচে দেওয়া কোডগুলো থেকে সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য বলছে। অপশন এতে দিয়েছে কেবল 1 এবং 2, অপশন বিতে দিয়েছে কেবল 2 এবং 3, কেবল অপশন সিতে দিয়েছে কেবল 1 এবং 3, এবং অপশন ডিতে রয়েছে কেবল 1, 2 এবং 3। তো সঠিক আনসার হবে কেবল 2 এবং 3। এটা কোনটাতে রয়েছে? অপশন বিতে রয়েছে। বিতে কি দিয়েছে? কেবল 2 এবং 3। 2তে বলেছে সর্বভারতীয় তফসিলি জাতি ফেডারেশন এবং ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টি। এটা কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর এই দলগুলো গঠন করেছিলেন। তো এই ছিল পলিটিক্যাল সায়েন্স থেকে বাছাই করা 30 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আশা করি এই 30 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা শক্তিশালী এবং মজবুত করতে সক্ষম হয়েছে। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর
স্বল্প পরিমাণ যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।